আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকেই বলতেছিল ভাইয়া ফিজিক্সের চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণের এমসিকিউ নিয়ে খুব সমস্যা হয়, তার জন্য আজকের ক্লাসটা মূলত রেকর্ড হচ্ছে যে এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে, যেগুলো জানলে তুমি এই অধ্যায়ের সব এমসিকিউ গুলো সলভ করতে পারবা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা ভাইয়া জানি তোমাদের টেস্ট, তারপর হচ্ছে প্রি টেস্ট, এগুলো সবগুলোতে এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এসএসসির জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ, এবং এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে দেখবে তুমি এই অধ্যায়ে এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা নেই। এই অধ্যায় থেকে তো তোমরা অ্যাটলিস্ট 2টা থেকে 3টা এমসিকিউ পেতেই পারো। তাহলে এই অধ্যায়টা একটু ভালোভাবে দেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও, যাতে হচ্ছে যে আজকে ক্লাসটা করলে তোমার এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা না থাকে। চলো চলো শুরু করা যাক। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে যে একটা ভেতরের দিকের কোশ্চেন, যে লেন্সের ক্ষমতার একক কোনটা। এখন লেন্সের ক্ষমতার একক কোনটা? ডায়োপ্টার, ওয়াট, অশ্ব ক্ষমতা, মিটার। মিটার দিয়ে তো আমরা লেন্থ মাপি, তাই না? আর ওয়াট দিয়ে আমরা কি মাপি? ক্ষমতা মাপি। ওয়াট আর অশ্ব ক্ষমতা, এই দুইটা দিয়ে তো আমরা ক্ষমতা মাপি। আচ্ছা, এবং হচ্ছে যে পাওয়ার মাপি আর কি। আর ডায়োপ্টারটা হচ্ছে যে এটা সহজ আনসার, লেন্সের ক্ষমতার এককে কি বলে? ডায়োপ্টার। তোমরা যদি লেন্সের সূত্রটার দিকে একটু দেখো, পাওয়ার অফ লেন্স ইজ ইকুয়াল টু 1/f। এফ মাপি আমরা কি দিয়ে? মিটার দিয়ে। হ্যাঁ, এফ মাপি আমরা মিটার দিয়ে। তাহলে এটা কি হবে? মিটার ইনভার্স 1 না? তাহলে মিটার ইনভার্স 1টাইকে আমরা কি বলি? ডায়োপ্টার। তার মানে খেয়াল রাখবা, লেন্সের ক্ষমতার এককটাকে ডায়োপ্টার বলি, এবং সেটা কিন্তু আমরা মিটার ইনভার্স 1 দিয়েও মাপতে পারি। তাহলে এখানে মিটারটা হইতে পারতো যদি এখানে ইনভার্স 1 থাকতো, কিন্তু যেহেতু নাই, তার জন্য এটা হবে না। বুঝে গেছে? বুঝে গেছে। চলো সামনে যাওয়া যাক। তাহলে এটার আনসার হবে কি? ডায়োপ্টার। আচ্ছা, চলো এবার বলছে, যদি পি একটা শূন্য মাধ্যম হয়, পি এর সাপেক্ষে কিউ এর প্রতিসরণাঙ্ক, এটাকে কি বলা হয়? পি এর সাপেক্ষে কিউ এর প্রতিসরণাঙ্ক। আচ্ছা, ইজিকুয়াস টু এত। এখন দেখো, পি এর সাপেক্ষে কিউ এর প্রতিসরণাঙ্ক যদি এটা হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে পি মাধ্যমটা উপরে, কিউ মাধ্যমটা নিচে, এবং কিউ মাধ্যম কি 2.6। তার মানে পি থেকে কিউ প্রায় দ্বিগুণের থেকেও বেশি ঘন। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে ঘন মাধ্যম, আর ওইটা হচ্ছে কি? হালকা মাধ্যম, তাই তো? হালকা মাধ্যম। আচ্ছা, ভালো কথা। আমাকে বলছে পি মাধ্যমে আলোর বেগ বেশি। পি মাধ্যমে কি আলোর বেগ বেশি? অবশ্যই। পি মাধ্যমটা যেহেতু হালকা মাধ্যম, তার মানে পি মাধ্যমে আলোর বেগ বেশি। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝে গেছে? তার বাকিগুলো হবে না কেন? কিউ হলো হালকা মাধ্যম, কিউটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে এটা হইলো না। কিউ মাধ্যমে আলোর বেগ বেশি, ঘন মাধ্যমে আলোর বেগ কম, তাহলে এটাও হবে না। আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান। আপাতন কোণ আর প্রতিসরণ কোণ কি সমান হবে? এটা তো হয় না। আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয় না, যেহেতু এটা ঘন, ছোট হয়ে যাবে। হ্যাঁ, কাছে চলে আসবে অবিলম্বের, এটা হবে না। আনসার হবে কত? 1। ঠিক আছে, চলো সামনে যাওয়া যাক। প্রতিসরণাঙ্কের একক কত বা কোনটা? রেডিয়ান, ডিগ্রি, একক নাকি মিলিমিটার? একক নেই নাকি মিলিমিটার? বলতো কোনটা? প্রতিসরণাঙ্ক মানে কি? প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে যে বায়ুর সাপেক্ষে কোনো একটা মাধ্যমে আলো বেশি বেগে চলে নাকি কম বেগে চলে। ঠিক আছে, এখানে দুইটাই কি থাকে? এটা ইজ ইকুয়াল টু কি? সি ডিভাইডেড বাই ভি। এখন দেখো, সিমিলার টাইপসের রাশি যখন উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে কি আছে? উপরে দেখো, উপরে হচ্ছে যে কি? সি, ভেলোসিটি অফ লাইট। এবং নিচে কি আছে? নিচে হচ্ছে ভি, মানে কোন একটা মাধ্যমে আলোর বেগ। দুইটাই তো বেগ। বেগের একক কি? এমএস ইনভার্স 1। তাহলে এমএস ইনভার্স 1 যদি বেগের একক হয়, তাহলে উপরে আর নিচে সেম জিনিস কাটাকাটি চলে গেলে কোনো একক কি অবশিষ্ট থাকে? না। তার মানে এটা কোনো একক থাকবে না। চলো সামনে যাওয়া যাক। একদম সহজ, একদম সহজ, একক নাই। তারপরে কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি? কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি? এটা বরিশাল বোর্ড 20-এ আসছিল। পানি, বায়ু, কাঁচ, বরফ। তোমরা সবাই তো জানো বায়ু মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, কিন্তু এখানে ভাই একটা জিনিস শিখাই দিব, এটা 1.000 এবং সামথিং কিছু থাকে, তাহলে এটাকে আমরা 1ই ধরতে পারি। এবং পানির মাধ্যমে ওটা কত? তোমরা সবাই জানো পানিতে 1.33। ওকে, কাছে কত? কাছে 1.52। আচ্ছা, বরফে কত ভাইয়া? বরফেরটা তো বইয়ে দেওয়া যায় না। বরফে হচ্ছে যে 1.31। তাহলে তুমি যদি একটু দেখো, প্রথমে সবচেয়ে বেশি থাকবে কিসে? প্রতিসরণাঙ্ক যার বেশি, বেগটাতে কি কম। তাহলে আমার প্রতিসরণাঙ্ক যেটা কম, সেটাতে বেগ বেশি হবে। তার মানে প্রথমে সবচেয়ে বেশি থাকবে কিসে? বায়ুতে। বায়ুতে সবচেয়ে বেশি থাকবে। তার পরবর্তীতে আমরা কাকে পাবো? তার পরবর্তীতে আমরা পাবো বরফ। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, খেয়াল রাখবা। যদি বরফ শক্ত কঠিন পদার্থ, তবুও কিন্তু একটু খেয়াল রাখবে যে বরফ। তারপরে গিয়ে পানি। কেন? কারণ হচ্ছে পানির হচ্ছে 1.33, বরফ হচ্ছে 1.31। বুঝে গেছে? আচ্ছা, তারপরে হচ্ছে কাঁচ। হুম, কাঁচ থেকে বেশি কে? হীরা। তোমরা সবাই জানো। ওকে, বুঝে গেছে? বুঝে গেছে। তাহলে আশা করি জিনিসটা খেয়াল রাখবা। এটা উত্তর হবে বায়ু, কারণ বায়ুতে প্রতিসরণাঙ্ক কম, আলোর বেগ বেশি। ওকে, এই যে ভাই এখানে সুন্দর মতো লিখে দিছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে বায়ুর সাপেক্ষে হীরার ক্রান্তি কোণটা হচ্ছে 24 ডিগ্রি। মানে কি? মানে হচ্ছে যে হীরা যদি নিচে থাকে, উপরে যদি বায়ু থাকে, হীরা থেকে যদি আমরা 24 ডিগ্রি অ্যাঙ্গেলে আলো ফেলি,
24 ডিগ্রি অ্যাঙ্গেল আলো ফেলি তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। বুঝে গেছে ক্রান্তি কোন জিনিসটা তো বোঝা যায় না ভাইয়া। কিন্তু এরকম জিনিসপাতি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সুন্দর মতো নোট করে দিয়ে দিছি, এবং স্লাইডটা কিন্তু তোমরা ক্লাসের নিচে লিঙ্কে পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে যদি চেক করো তোমরা স্লাইডটা পেয়ে যাবা। আচ্ছা চলো সামনে যাওয়া যাক। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে পানির সাপেক্ষে বায়ু, দেখো বায়ুর সাপেক্ষে পানির বলছে 4/3, তাহলে পানির সাপেক্ষে বায়ুর কি উল্টাটা না, জাস্ট ইনভার্স ব্যস্তানুকরণ করে দিলে হবে না? তোমরা জাস্ট এই শর্ট টেকনিকটা শিখে রাখো, দেখবা সব জায়গায় কাজে আসবে। দেখো মুখস্থ, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক হবে 3/4, 3/4 মিনস 0.75। দ্য আনসার ইজ সি। বুঝে গেছে? বুঝে গেছে? এটা একটা শর্টকাট টেকনিক, তবে এটা সূত্র থেকে আসছে। বুঝে গেছে? জাস্ট হচ্ছে তোমাকে যদি উল্টাটা জিজ্ঞেস করে যে পানির সাপেক্ষে বায়ুর হলে বায়ুর সাপেক্ষে পানির বলো, এরকম যদি কিছু জিজ্ঞেস করে ফেলে তোমরা জাস্ট রিভার্স করে দিবা, তাহলে চলে আসবে। তাহলে চলো সামনে যাওয়া যাক। 0.7। আচ্ছা এখন দেখো বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক আমাকে বলে দিছে। কি বলছে কি বলছে বুঝো, বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, সি দিয়ে আমরা কেরোসিন বুঝালাম 0.96। বললো যে যদি বেনজিনে আলোর বেগ এত হয় তবে কেরোসিনে আলোর বেগ কত। এখন একদম সহজে ভাইয়া বলে দিব, দেখো বেনজিন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি হয়, দেখো তো, এটাকে ভেঙে লিখলে এটা আসে না 0.96। এটাকে আবার আমরা কি লিখতে পারি, দেখো সি ছিল উপরে সি ছিল, তাহলে আমরা কি লিখবো ভি অফ ভি, মানে বেনজিনের বেগ এবং হচ্ছে যে ভি অফ সি, উল্টা উল্টা ভাই এটা সম্পর্কটা দেখাইছিলাম। তাহলে এখন দেখো ভি অফ ভি এটা দেওয়া আছে, জাস্ট হচ্ছে এটা বের করতে হবে। তাহলে আমাদের কি ভি অফ ভি ইজ ইকুয়ালস টু 0.96 ইন্টু ভি সি, এই যে সিটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এখন আমাকে বের করতে বলছে কেরোসিনের বেগটা, তাহলে এটা এই পাশে চলে আসবে তাই না? তাহলে ভি অফ সি ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে ভি অফ ভি ডিভাইড বাই 0.96। তাহলে এটা ভি অফ ভি কত 2 ইন্টু 10⁸ আর নিচে 0.96, ক্যালকুলেটর চাপো আনসারটা চলে আসবে 2.08 ইন্টু 10⁸। তাহলে এই যে দুইটাই তো সেম না, কিন্তু এটাতে কিলো কিলো এম এস ইনভার্স 1 দেওয়া আছে, তাহলে এটা তো না, আনসারটা হচ্ছে যে এটা। খেয়াল রাখবা সহজ কিন্তু। ঠিক আছে সামনে যাওয়া যাক। আচ্ছা দেখো কি বলছে, হিরোকে পরম প্রতিসরণাঙ্ক 2.41 হলে হিরোকে আলোর বেগ কত। মানে এটা ডক্টর খাস্তগির স্কুল আসছে এবং সুন্দর একটা কোশ্চেন, বুঝো একটু। হিরোকে পরম প্রতিসরণাঙ্ক আমাকে বলে দিছে 2.41, এবং আমাকে বলছে হিরোকে আলোর বেগ কত। আলোর বেগের সূত্র তো আমরা প্রতিসরণাঙ্কের সূত্র তো সবাই জানি, n is equals to c ডিভাইড বাই ভি। এখন এই ভিটাই তো বের করতে হবে, কারণ এটাই তো হচ্ছে যে হিরোকে আলোর বেগ, তাহলে আমাকে c ডিভাইড বাই ভি, তার মানে c এর মান কত 3 ইন্টু 10⁸, এবং এই ভিটা বের করতে হবে। এখন জাস্ট দুইটাকে উল্টা করে দাও, যারা বুঝো না তাদের জন্য সহজে ভাই একটু ভেঙে করে দিচ্ছি। ঠিক আছে, যারা বুঝো তারা আলহামদুলিল্লাহ এটাও উল্টে যাবে 2.41। এখন দেখো তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি হবে, এইটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 2.41। তাহলে এটা জাস্ট ক্যালকুলেটর চাপো, তাহলে তোমার আনসারটা চলে আসবে। আনসারটা কত আসলো 1.24 ইন্টু 10⁸, 1.24 ইন্টু 10⁸। বি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বাকি আর একটাও হবে না। চলো সামনে যাওয়া যাক। যদি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এত হয়, দেখো এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এত হয়েছে, একটু বুঝো। এই যে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, হ্যাঁ এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। আচ্ছা ভালো কথা, আইটা আমাকে 60 ডিগ্রি বলে দিছে, বলছে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, তার মানে কি ইটা অফ বি ডিভাইড বাই ইটা অফ এ ইজ ইকুয়ালস টু 1.52। এটাই তো। এখন আমরা কি জানি, আমরা স্নেলের সূত্র দিয়ে এটা সহজে করে ফেলতে পারবো। এটাকে ধরো যে বি মাধ্যম, এটাকে ধরো এ মাধ্যম। এখন দেখো স্নেলের সূত্র কি, ইটা অফ এ ইজ ইকুয়ালস টু sin 60 সমান সমান ইটা অফ বি ইজ ইকুয়ালস টু sin থিটা। এখন তোমাকে এই যে এইটা দেওয়া আছে, তাহলে বি ডিভাইড বাই এ দেওয়া আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি আসতেছে আমাদের sin 60 ইজ ইকুয়ালস টু ইটা অফ বি ডিভাইড বাই ইটা অফ এ sin থিটা। এখন এই sin থিটা বের করতে হবে, এটা রেখে দাও, আর এটার মান কি 1.52, তাহলে sin 60 is equals to 1.52 into sin theta। এখন জাস্ট এটাকে এই পাশে রেখে এটাকে ভাগ করে দাও, sin theta is equals to sin 60 divided by 1.52। তাহলে এটার আনসারটা কত আসে, এটার আনসারটা আসলো 0.569 এরকম কিছু একটা। এবং হচ্ছে তাহলে আমরা যদি এটাকে কি sin ইনভার্স 1 মারি, sin ইনভার্স 1 0.569, কারণ আমাকে তো থিটা বের করতে হবে, আমার তো এটা বের হয়েছে sin থিটার মান, সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে sin ইনভার্স এত আসবে, তাহলে sin ইনভার্স আনসার
আমার ডিগ্রিটা কত আসলো? আমার ডিগ্রিটা আসলো 34.733। তাহলে 34.733, 733। আমার আনসারটা হচ্ছে কত? 4। আশা করি জিনিসটা বুঝে গেছে ভাই, কিন্তু একদম ভেঙে তোমাদের জন্য করে দিছি। একদম স্টেনলেস সূত্র থেকে কিভাবে চিন্তা করতে হবে সেভাবে ধাপে 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 ভেঙে করছি। তাড়াহুড়ো একদম করি নেই, সহজে শর্ট টেকনিকও মেরে দিনে, তোমরা যাতে সহজে বুঝতে পারো। এখন তুমি যখন এটা বারবার করতে থাকবে তখন তুমি নিজেই বুঝে যাবে যে আচ্ছা তাহলে এইটা সাইন 60টা এই পাশে হবে, আর হচ্ছে যে এইটা ওই পাশে চলে যাবে, এটা ওই পাশে চলে যাবে, এটার মানটা বসাই দিবা। তুমি তখন এগুলো সবগুলো চোখের কল্পনাতেই করে ফেলতে পারবা যখন তুমি এগুলো ম্যাক্সিমাম প্র্যাকটিস করবা। বুঝে গেছে? বুঝে গেছে। চলো সামনে যাই। এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক কত? বি দেখো নিচে দেওয়া আছে, তাহলে বি একটা কি মাধ্যম? বি একটা ঘন মাধ্যম। বুঝে গেছি আমরা। আচ্ছা, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক সমান কি? sin 90 ডিভাইড বাই থিটা। এখন দেখো সাইন থিটা 30 ডিগ্রি দেওয়া আছে, কিভাবে হয়েছে ভাই? এটা প্রতিসরণ স্নেলের সূত্র থেকে আমরা আনছি। তাহলে এইটা আমাকে বের করতে বলছে, জাস্ট তুমি এই যে এইটা চাপো, তাহলে তো চলে আসতেছে। আনসার কত? 2। 2, আনসার ইজ 2। ইটা অফ বি সাইন থিটা আর কি ইটা অফ এ সাইন, এটা 90 হবে তাই না? কারণ হচ্ছে যে 90 ডিগ্রিতে চলে গেছে। আচ্ছা, এখন এই যে এইটাকে আমরা কি করছি? এইটাকে এ পাশে পাঠিয়েছি, এটাকে এ পাশে পাঠিয়েছি। ইটা অফ এ, ইটা অফ বি ডিভাইড বাই ইটা অফ এ সমান সমান সাইন 90 ডিভাইড বাই সাইন। এটা ভাই শর্টকাটে প্রথমে করে ফেলছে আর কি, দেখছো? তো তুমি যখন এগুলো বারবার ভেঙে 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 বুঝে যাবে, তুমি শর্টকাটে বুঝে ফেলবা যে এইটা এটা এরকম হবে, এটা এটা এরকম হবে। বুঝে গেছে? এই শর্ট টেকনিক গুলো তুমি সহজে ধরে ফেলতে পারবে। তখন হচ্ছে তোমার মানে দেখো ভাইয়া এটা করতে কতক্ষণ লাগছে? 10 সেকেন্ডও লাগে নাই কিন্তু, হ্যাঁ। কিন্তু তুমি যখন একটু ভেঙে করবে তখন তোমার একটু সময় লাগবে। তুমি যত এরকম প্র্যাকটিস করবা তোমার তত অভিজ্ঞতা হবে এবং তুমি তত দ্রুত সবকিছু সলভ করতে পারবে। বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, ক্রান্তিকোণ কোনটা? এটা তো তোমরা সবাই জানো যে বি যদি ঘন মাধ্যম হয়, বি যদি ঘন মাধ্যম হয় এবং এ যদি হালকা মাধ্যম হয়, ঠিক আছে? তখন কি হয়? আমরা যদি ঘন মাধ্যম থেকে কোনো একটা কিছু তো কোনো একটা অ্যাঙ্গেলে কোনো একটা রশ্মি ফেলি এবং সেটা বি মাধ্যমে থেকে এ মাধ্যমে যাওয়ার সময় মানে উপরে উঠতে সময় সোজা বিভেদ তল দিয়ে চলে যায়, সোজা বিভেদ তল দিয়ে চলে যায়, মানে প্রতিসরণ কোণটা তখন কি হয়? 90 ডিগ্রি হয়। এরকম যে কোণটার জন্য উৎপন্ন হয় সেটাকে ক্রান্তিকোণ বলা হয়। এই ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে যে থিটা অফ সি বা অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন মানে যেই কোণটাতে আমরা অ্যাঙ্গেল ফেললে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে সেটাই হচ্ছে যে ক্রান্তিকোণ। বুঝে গেছে? বুঝে গেছে। আর এটার আনসার তো 2 মিলল। চলো সামনে যাওয়া যাক। একটি পুকুরে 6 ফুট গভীর, একটা পুকুর 6 ফুট গভীর, ভালো কথা। পানির প্রতিসরাঙ্ক আমরা জানি, পুকুরে আপাতন। এটা করার জন্য একদম সহজ একটা জিনিস আছে। কি? বায়ু মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, ভালো কথা। এবং পানিতে উচ্চতাটা কত? পানির উচ্চতা কত? এইচ। আর হচ্ছে এইচ প্রাইম। এটা কি আপাতন উচ্চতা? আপাতন উচ্চতা মানে হচ্ছে যে পানির দিকে, পানির ভেতরে যখন আমরা তাকাই পানি সবকিছুকে বিবর্ধিত করে দেয়, বড় করে দেয়। মানে পানির ভেতরে যখন আমরা কোনো কিছু দেখি তখন সেটাকে আমাদের উপরে উঠে গেছে মনে হয়, ঠিক আছে? তাহলে এই যে ধরো যে পানির গভীরতা ধরো যে এই যে এতটুকু, কিন্তু আমি উপর থেকে যখন দেখবো তখন দেখবো যে পানি হয়তো বা এই যে এখানে উঠে গেছে। তাহলে এই যে উঠে গেছে, এই উঠে যাওয়ার জন্য যে প্রকৃত উচ্চতা হচ্ছে এইটা, প্রকৃত উচ্চতা এইটা, মানে এটা হচ্ছে 6। এবং হচ্ছে এই যে উঠে গেছে এই উচ্চতাটা আমাকে বের করতে বলছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এইচ প্রাইম, এইচ প্রাইম। এখন এখান থেকে এটার পুরাটার মান তো দেওয়া আছে কত? 1.33। আচ্ছা, এইচ তো 6 দেওয়াই আছে, 6 ডিভাইড বাই এইচ প্রাইমটা আমাকে বের করতে হবে। তাহলে এইচ প্রাইমটা এই পাশে চলে যাক, এইচ এই পাশে নিয়ে এসো। এইচ প্রাইম ইজ ইকুয়াল টু 6 ডিভাইড বাই 1.33, চাপো আর আনসার চলে আসবে 4.511। 4.511 এই হবে আনসার। বুঝে গেছে? একদম সহজ ছিল। বুঝতেছো তো? চলো সামনে যাওয়া যাক। হুম। আচ্ছা দেখো, জলাশয়ের নিচে স্থাপিত বাতি হতে একটি পানির আলো পানির উপরিতলে আপতিত হলে 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়েছে এবং আপাতন কোণটা কত? দেখো একটু বুঝো, একটু বুঝো। একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, ওকে? একটা লাইট আছে, এখান থেকে একটা আলো আসলো এবং এটা পানি মাধ্যম, এটা বায়ু মাধ্যম। এখান থেকে সুন্দর মতো উঠে গেল এবং প্রতিসরিত কোণটা কত হলো? 45 ডিগ্রি। এন্ড আমাকে এই যে আপাতন কোণটা বের করতে হবে। আচ্ছা, আপাতন কোণটা বের করতে হবে, তাহলে আমরা কি স্নেলের সূত্র থেকে সহজেই তো লিখতে পারি ইটা অফ ডাব্লিউ সাইন থিটা আর কি ইটা অফ ইয়ার সাইন 45 ডিগ্রি। ওকে, এখন দেখো পানির প্রতিসরণাঙ্ক মানে কি? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক না? তো বায়ুর সাপেক্ষে যদি পানির প্রতিসরণাঙ্ক হয় তার মানে কি ইটা অফ ডাব্লিউ ডিভাইড বাই ইটা অফ ইয়ার। তাহলে এখন দেখো ইয়ারটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে আমার কি আসতেছে? ইটা অফ ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা অফ ইয়ার সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রিজ।
এখন দেখো ইটা অফ ডাব্লিউ ডিভাইড বাই ইটা অফ ইয়ার 4 ডিভাইড বাই 3 মান দেওয়া আছে, এটা বসাই দিলাম। সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন সাইন 45 ডিগ্রিজ। এখন দেখো এই যে এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, মানে কি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি সাইন 45 ডিগ্রিজ ইন্টু 3 ডিভাইড বাই 4। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের সাইন থিটার মানটা চলে আসবে 0.53। আমরা যদি এবার থিটাটা বের করি, থিটা ইজ ইকুয়ালস টু কি সাইন ইনভার্স 0.53, এটা করলে তোমার আনসার আসবে 32.02। তার মানে হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের আনসার। বুঝে গেছে? চলো কি বলছে, কাছ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি। কাছ থেকে বায়ুতে প্রতিসরিত হচ্ছে, তাহলে এটা গ্লাস, এটা হচ্ছে এয়ার, তাহলে এই যে প্রতিসরিত হচ্ছে। এখন আপাতন কোণ 40 ডিগ্রি এবং হচ্ছে যে প্রতিসরণ কোণ কত 60 ডিগ্রি। তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ বের করতে বলছে। তাহলে আমরা সবাই জানি না যে ইটা অফ গ্লাস এন্ড কি সাইন থিটা 40 ইজ ইকুয়ালস টু ইটা অফ এয়ার সাইন থিটা 60। যা দিয়েছে তা দিয়ে আমরা স্নেলের সূত্রটা দাঁড়া করলাম। এখন আমাকে কি বলছে, কাচের সাপেক্ষে বায়ু, তার মানে এইটা নিচে চলে যাবে। ওকে, যার সাপেক্ষে সে নিচে, তাহলে হচ্ছে আমার কি আসতেছে সাইন 40 ডিভাইড বাই সাইন 60 ইজ ইকুয়ালস টু ইটা অফ এ আর ডিভাইড বাই ইটা অফ জি। যে এইটার মানটাই আমাকে জানতে চাইছে। তার মানে তুমি এবার ক্যালকুলেটর চাপলে চলে আসবে না, আনসারটা আসলো কত, আনসারটা আসলো 0.74। ঠিক আছে, এ হবে আমাদের আনসার। শূন্যস্থানে আলোর বেগ আমরা সবাই জানি, না বললে হয়তো। পানিতে আলোর বেগ এটাও আমরা সবাই জানি। এবার পানির প্রতিসরণাঙ্ক কত, এটা মুখস্থ বলে দেওয়া যায় না, চল কিন্তু না আমরা দেখবো পানির প্রতিসরণাঙ্ক ইটা অফ ইকুয়ালস টু কি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই নর্মাল আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁻⁸ এত, আর পানিতে আলোর বেগ 3 × 10⁸ 8, পানিতে আলোর বেগ 2 × 2 6 × 10⁸ 8, 10⁸8 10⁸8 কাটা, আমাদের আনসার আসতেছে কত 1.33। ঠিক আছে, বুঝে গেছে? সহজ, একদম সহজ ছিল। চলো সামনে যাওয়া যাক। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যখন যখন কি হয়, প্রতিসরণ কোণটা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য কি, এই যে এটা না, এই যে এখানে। আচ্ছা কি বলছে, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণ থেকে ছোট হবে প্রতিসরণ কোণ না, প্রতিসরণ কোণ তো বড় হবে। আচ্ছা আপাতন কোণটা বড় হবে প্রতিফলন কোণ থেকে, এটাও না। তারপর ক্রান্তি কোণটা প্রতিফলন কোণ থেকে বড় হবে, ক্রান্তি কোণটা প্রতিফলন কোণ থেকে না, এটাও না। আপাতন কোণটা ক্রান্তি কোণ থেকে বড় হবে, হ্যাঁ আপাতন কোণটাই যখন ক্রান্তি কোণ থেকে বড় হবে, আপাতন কোণটাই যখন ক্রান্তি কোণ থেকে বড় হবে তখনই আমার প্রতিফলন হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। তার মানে কি, তার মানে হচ্ছে এইটা তো ক্রান্তিকোণ, ক্রান্তিকোণে ফেললে কি হবে ভাইয়া, ক্রান্তিকোণে ফেললে 90 ডিগ্রিতে চলে যায়। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানেই হচ্ছে যে প্রথম মাধ্যমে আবার ফেরত আসবে। তাহলে আমি যখন ক্রান্তিকোণ থেকে বেশি কোণে ফেলবো তখনই তো আমার হচ্ছে যে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হবে। তার মানে আপাতন কোণটা অবশ্যই ক্রান্তিকোণ থেকে বেশি হইতে হবে। ডি হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। ক্রান্তিকোণের ক্ষেত্রে অবিলম্ব এবং প্রতিসরণ রশ্মির মধ্যবর্তী, এই ক্রান্তিকোণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, আমরা সবাই জানি না। এই যে এইভাবে ফেললে এই যে এভাবে যাবে, তাহলে এটা কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না। সহজ, একদম সহজ। দেখছো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 15তে আসছিল। এবার দেখো আপাতন কোণ যদি আই হয় এবং ক্রান্তি কোণটা যদি থিটা অফ সি হয়, তবে নিচের কোণটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য। আমরা কি জানি, আপাতন কোণটা ক্রান্তি কোণ থেকে বড় হইতে হবে না, তাহলে এটা কি আপাতন কোণ ক্রান্তি কোণ সমান হবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ থেকে ক্রান্তি কোণটা বড় হইতে হবে। এখন দেখো এখানে কি আপাতন কোণ বড় ক্রান্তি কোণ থেকে, তাহলে বি হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 45 ডিগ্রি হলে কাচের প্রতিসরণাঙ্ক কত? আমরা কি জানি কাচের প্রতিসরণাঙ্ক ইকুয়ালস টু 1 ডিভাইড বাই সাইন থিটা 45 ডিগ্রিজ। আমরা জানি না কি এটা, এটা হচ্ছে যে কোনো কিছু প্রতিসরণাঙ্ক সমান সমান কি 1 ডিভাইড বাই তার ক্রান্তিকোণ। এরকম একটা সূত্র আমরা ক্রান্তিকোণ থেকে শিখছিলাম না, জাস্ট ওইটা ব্যবহার করে দিলে আমাদের হয়ে যাবে 1.414। এটা কার সমান, এটা √2 এর সমান না। একদম সহজ, একদম সহজ। দেখো দেখো তো, কাচের সাপেক্ষে হীরার ক্রান্তিকোণ বের করতে বলছে। এখন দেখো কাচের সাপেক্ষে হীরার ক্রান্তিকোণ, দেখো এটা যদি হীরা হয়, যে এইটাই তো হচ্ছে ক্রান্তিকোণ, থিটা অফ অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর এটা কি 90 ডিগ্রিতে চলে যাবে না। তাহলে দেখো আমরা যদি স্নেলের সূত্রটা ব্যবহার করে দিই সহজেই, তাহলে হচ্ছে যে ইটা অফ ডায়মন্ড সাইন থিটা সি, আর কি হবে ইটা অফ গ্লাস এবং হচ্ছে কি
সাইন 90। তাহলে এটা তো 1 হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি জানি, এই যে ডায়মন্ডেরটা ওই পাশে পাঠিয়ে দিব, কারণ আমি তো সাইন থিটা সি বের করতে চাচ্ছি, তাই তো। তাহলে ডায়মন্ডটা ট্যান জি ডিভাইড বাই, মানে হচ্ছে ইটা অফ জি আর ইটা অফ ডি, কারণ ইটা অফ জি এর মান কত 1.52, আর হচ্ছে ইটা অফ ডায়মন্ডের মান কত 2.42। এখন দেখো এটা হলে সাইন থিটার মানটা আমার কত আসতেছে 0.628 সামথিং। তাহলে আমার থিটা সি ইজ ইকুয়াল টু কত আসতেছে, তাহলে 38.91। এই যে এটা 38.9, এটা 7 হবে না, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, এটা 1 হবে, 38.91। চলো সামনে যাওয়া যাক। চলো, কোনো মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক যদি 2 হয়, ক্রান্তিকোণ কত? আমরা তো জানি পরম প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু 1 ডিভাইড বাই সাইন থিটা সি। তাহলে জাস্ট এটা করে দিলে, এই যে তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইড বাই পরম প্রতিসরণাঙ্ক, 1 ডিভাইড বাই 2 মানে কত হাফ। এখন সাইন সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে আনসার কত হবে এ হবে। একদম সহজ, একদম সহজ, তাই না? একদম সহজ। চলো, অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলে? অপটিক্যাল ফাইবার। এই যে এটা যদি অপটিক্যাল ফাইবার হয়, এটার ভেতরের অংশটাকে কি বলা হয়? কোর, সিও আর ই কোর। আর এর বাইরেরটাকে কি বলা হয়? ক্লডিং। তাহলে এই যে ক্লড, তাহলে আমাদের ভেতরের অংশটাকে কি বলা হয়? কোর। খেয়াল রাখবা, হ্যাঁ। আচ্ছা, এই যে কিছু জিনিসপাতি ভাইয়া বলেছি, গুরুত্বপূর্ণ জিনিসপাতি বলে দেবো, বললাম না? আলোক নল হলো একগুচ্ছ অপটিক্যাল ফাইবার, মানে আলোক নল যেটা, এটা কি অনেকগুলো অপটিক্যাল ফাইবার একসাথে মিশে একগুচ্ছ একটা বান্ডিলের মতো হয়, এটাকে বলি আমরা আলোক নল। ঠিক আছে, যেটা এন্ডোস্কোপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এন্ডোস্কোপি মানে হচ্ছে যে মুখ দিয়ে পাকস্থলীর ছবি যেটা দেখা হয় আর কি, মানে পাকস্থলীর ভেতরে আমাদের এই আলোক নলটা ঢুকিয়ে আলো দেওয়া হয় এবং সেখানে ক্যামেরার মাধ্যমে আমরা সেটা দেখতে পারি আর কি। পাকস্থলীর দিয়ে দেখা যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এন্ডোস্কোপি। এবং হচ্ছে বিভিন্ন রক্তনালীর মাধ্যমে আমরা ঢুকে, বিভিন্ন রক্তনালীর মধ্যে দিয়ে ঢুকে আমরা হার্টের ভালভগুলো কিন্তু দেখতে পারি অপটিক্যাল ফাইবার দিয়ে, বুঝছো? মানে মেডিকেল সেক্টর বলো, টেলিকমিউনিকেশন সেক্টর বলো, এই অপটিক্যাল ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, এবং এই অপটিক্যাল ফাইবারটার জন্য আমরা অনেক কিছু করতে পারতেছি, যেমন মেডিকেল সেক্টর এন্ডোস্কোপি করতে পারতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে যে রক্তনালীগুলো আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারতেছি, এবং রক্তনালীর ভেতর দিয়ে গিয়ে আমরা হার্টের ভালভগুলো যে খুলতেছে, তোমরা বায়োলজিতে পড়ছো না, ট্রাইক্যাসপিড কপাটিকা, বাইক্যাসপিড কপাটিকা, এই কপাটিকা গুলো যে খুলতেছে বন্ধ হচ্ছে, এগুলো আমরা দেখতে পারি। বুঝে গেছে? প্রযুক্তি অনেক আগাই গেছে এই টেকনোলজির ব্যবহার করার মাধ্যমে। চলো সামনে যাওয়া যাক। নিচের কোনটিতে আলো পড়লে বলনাইতে পরিণত হয়? প্রিজমে আলো পড়লে বলনাইতে হয় না, তো না, হ্যাঁ। রেয়ার ভিউ, মিরর, সাইড ভিউ, এগুলো না, প্রিজমে আলো পড়লে বলনাইতে পরিণত হয়। এই যে, এবং ডুবোজাহাজে প্রিজম ব্যবহার করে উন্নত পেরিস্কোপ ব্যবহার করা। ভাইয়া ভাইয়া বেসিক ক্লাসে বলছে যে ডুবোজাহাজে বা সাবমেরিনের মধ্যে প্রিজম ব্যবহার করে উন্নত পেরিস্কোপ গুলো ব্যবহার করা হয়, সেখানে কাঁচ ব্যবহার বা আয়না ব্যবহার করা হয় না। আচ্ছা, অপটিক্যাল ফাইবার পদার্থের প্রতিসরণাঙ্ক, ভাই তো বলছিলাম কোরের প্রতিসরণাঙ্কটা বেশি হয় আর ক্লডিং এরটা কম হয়। কোরেরটা কত হয়? কোরেরটা হচ্ছে যে 1.7 আর ক্লডিং এরটা হচ্ছে 1.5। তাহলে এটা কত হবে? যেহেতু বলছে অপটিক্যাল ফাইবারের পদার্থ, মানে কোরের কথা বলতেছে, অপটিক্যাল ফাইবার পদার্থ কিন্তু কোর, ক্লডিং না। ক্লডিংটা হচ্ছে উপর দিয়ে আবৃত একটা বস্তু। তাহলে এটা কত হবে? 1.7। হ্যাঁ, 1.7। আর ওই যে বললাম ভাইয়া, আবরণটাকে ক্লডিংটাকে কি বলা হয়? 1.5 প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, চলো। লেন্সের বক্রতার সংযোগ সরলরেখাকে কি বলে? লেন্স তো ভাইয়া বলছিলাম যে দুইটা বৃত্ত দিয়ে তৈরি হয় না, তো দুইটা বৃত্ত দিয়ে তৈরি, যেমন এটা একটা অবতল লেন্স, তাহলে ওদের বক্রতার কেন্দ্র সংযোগ সরলরেখাটাকে কি বলা হয়? প্রধান অক্ষ। প্রধান অক্ষ না? এই যে এটা যদি একটা লেন্স হয়, তাহলে এটা কি প্রধান অক্ষ না? এই যে এটা ফোকাস, হ্যাঁ, প্রধান অক্ষ। চলো সামনে যাও। এবং কি একটা জিনিস খেয়াল রাখবা, লেন্সের বক্রতার কেন্দ্র দুইটা, যেহেতু বৃত্ত দুইটা হয়, বক্রতার কেন্দ্র দুইটা হবে। চলো, তারপর হচ্ছে অবতল লেন্স সর্বদা কেমন প্রতিবিম্ব গঠন করে? অবতল লেন্স সর্বদা কি অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, এটা কিন্তু বলছিলাম। তাহলে অবতল লেন্স অবাস্তব। উল্টা উল্টা না, অবতল লেন্স সোজা প্রতিবিম্ব তৈরি করে এবং ছোট ছোট তৈরি করে, ঠিক আছে, কিন্তু এটা তো মিললো না, উল্টা মিললো না, তাহলে এটা হবে না। তাহলে বাস্তব তো না, বাস্তব না, অবাস্তব, এই যে সোজা এবং ছোট, তাহলে সব হয়ে গেছে, ডি হবে আমাদের আনসার। অবতল লেন্স সবসময় কি করে? অবাস্তব এবং সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। চলো সামনে যাওয়া যাক। কোন অবস্থানের জন্য বস্তুর বিবর্ধন 1-এর চেয়ে ছোট হবে? মানে 1-এর চেয়ে ছোট কখন হবে? আচ্ছা, আমরা কি জানি, যখন অসীমে থাকে বা F2 থেকে বাইরে থাকে, তখনই তো হচ্ছে যে কি হয়, সমান্তরাল আসে এবং ফোকাস দিয়ে চলে যায়। আর হচ্ছে কি, আলোক কেন্দ্র দিয়ে যখন যায় তখন সেটা কি মিলিত হয় ফোকাস এবং হচ্ছে এটার মধ্যে, মানে 4-এ আর কি, হ্যাঁ, এটা যেহেতু 2, 4-এ মিলিত হয়। তাহলে আমাকে বলছে যে বিবর্ধন, দেখো এখানে কিন্তু ছোট হয়েছে, বিবর্ধন ছোট হয়েছে, তাইলে যখন আবার এখানে থাকবে 2F এ থাকবে, তখন কিন্তু আবার 2F এ হবে, 2F এ হবে, তখন কিন্তু সমান হয়। তার মানে আমার অসীম থেকে 2F এর আগ পর্যন্ত, অসীম থেকে 2F এর আগ পর্যন্ত এই জায়গাটার মধ্যে আমার বিবর্ধন কি হবে? মানে আমার বস্তুর সাইজটা থেকে আমার প্রতিবিম্বটা ছোট আসবে, বিবর্ধন 1-এর চেয়ে কম হবে। এবং বিবর্ধন কম মানে কি, আমার প্রতিবিম্ব থেকে প্রতিবিম্বটা
আমার লক্ষ্যবস্তু থেকে ছোট, তাইলে একের থেকে যদি কম হয় তাহলে সেটা কোথায় হবে? অসীম এবং 2f এর মধ্যে। আর 2f থেকে যত ভিতরে ঢুকবো তত বড় হতে থাকবে, হ্যাঁ, বিবর্ধন বেশি হতে থাকবে একের। তাহলে আমার আনসারটা কি হবে? 2f এবং অসীমের মাঝে, 2f এবং অসীমের মাঝে। চলো সামনে যাওয়া যাক। উপরের আলোকচিত্রে কোনটা সঠিক? উপরের আলোকচিত্রে কোনটা সঠিক? প্রতিবিম্ব সবসময় বিবর্ধিত হবে না, অবতল লেন্সে কি হয়? প্রতিবিম্ব খর্বিত হয়, মানে ছোট হয়। হ্যাঁ, তাহলে এটা ভুল। তাহলে বলছে ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে। হ্যাঁ, অবতল লেন্সে যেহেতু বাস্তবভাবে মিলে না, তখন সেটা কি হয়? অবাস্তব হয়। তার জন্য অবাস্তব হওয়ার জন্য এখানে ফোকাস দূরত্বটা কি হয়? নেগেটিভ হয়। তাহলে আমাদের বি হচ্ছে আনসার। বুঝে গেছে? বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। আচ্ছা, যদি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার হয়, মানে এফ এর মানে আমাকে বলছে 6 সেন্টিমিটার, এবং বস্তুটি আলোক কেন্দ্র থেকে 14 সেন্টিমিটার দূরে রাখা হয়। একটা উত্তল লেন্স আঁকি আমরা। ভাইয়া জানি ভাইয়ের উত্তল লেন্সটা একটু মোটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা ফোকাস দূরত্ব, এটা এটা সি, এটা এফ, আর এটা হচ্ছে কি, এই যে ফোকাস দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা 14তে রাখছি, মানে 6 দুগুণে 12, 12, এটা 6, আর আমরা 14তে রাখছি, এই যে এখানে রাখছি, মানে 2তে রাখছি। তাহলে আমাকে বলছে যে 2তে হলে কোথায় হবে? আমরা তো সবাই জানি এটা রুল অফ 6 যেহেতু, মানে 2তে হলে 4-এ হবে, মানে 4-এ বলতে এই যে এই জায়গাটায় হবে। হ্যাঁ, ফোকাস এবং হচ্ছে কেন্দ্রের মধ্যে। এখন তাহলে বিম্বের প্রকৃতি কেমন হবে? সোজা গিয়ে ফোকাস দিয়ে চলে যাবে এবং হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গিয়ে এই যে, তাহলে বিম্বের বিম্বের আকৃতি প্রকৃতি এরকম কেমন হবে? প্রধান ফোকাস বাস্তব এবং উল্টা। প্রধান ফোকাসে হবে না, প্রধান ফোকাসে হবে না। তাহলে প্রধান ফোকাসের ভেতরে, প্রধান ফোকাসের ভেতরেও তো না, এটা প্রধান ফোকাসের ভেতরে না, প্রধান ফোকাসের বাইরে। হ্যাঁ, প্রধান ফোকাসের বাইরে, ঘটনা সত্য যে এটা ফোকাস না, প্রধান ফোকাসের বাইরে। আচ্ছা, কিন্তু অবাস্তব না, অবাস্তব না, তাহলে এটা হইলো না। প্রধান ফোকাস, তাহলে এটাই তো হবে, এটা তো বেসিক কমন সেন্স। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে বাস্তব ও খর্বিত। হ্যাঁ, খর্বিত ছোট হবে কিন্তু, এবং বাস্তবও হবে। তাহলে আর ডি হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। একটা উত্তল লেন্স 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্সের বিপরীত দিকে 20 সেন্টিমিটারেই বিম্ব তৈরি হয়। আচ্ছা, তা আমরা তো সবাই জানি উত্তল লেন্সের 2f এ যদি আমরা রাখি তাহলে 2f এই হবে, এবং কি হবে? সমান হবে, সমান হবে। এখানে দেখো সমান হয়ে গেছে, তার মানে কি এটা 2f বা বক্রতার কেন্দ্রে রাখা হয়েছে। তো লেন্সের ফোকাস দূরত্ব কি? তাহলে 2f যদি 20 হয় তাহলে ওইটা ডিভাইড বাই 2, মানে 10 হচ্ছে আমার ফোকাস দূরত্ব। আমার আনসার কত হবে? সি, 10। বুঝে গেছে আনসার? চলো সামনে যাওয়া যাক। কি বলছে? লেন্সের ক্ষমতা কত? লেন্সটির ক্ষমতা কত? দেখো সি থেকে এটা 100 সেন্টিমিটার, তাহলে আমাকে ফোকাস দূরত্বটা কত? 50 সেন্টিমিটার। এখন আমি কি জানি? পাওয়ার অফ 1 ডিভাইড বাই এফ, এফটা কি হিসাবে? মিটারে হবে। 15 সেন্টিমিটার মানে কি? 0.5 মিটার। তাহলে আমার আনসারটা কত আসবে? 2D। এখন দেখো অবতল লেন্সে কি হয়? অবতল লেন্সে ফোকাস দূরত্বটা ঋণাত্মক হয়। অবতল লেন্সে যেহেতু ফোকাস দূরত্বটা ঋণাত্মক হয়, আমার ক্ষমতাটাও ঋণাত্মক আসে, তার মানে -2D হবে আমার আনসার। বুঝে গেছে? বুঝে গেছে? এবং একটা জিনিস খেয়াল রাখবা, লেন্সের ক্ষমতা মাত্রা হচ্ছে যে L ইনভার্স 1, মানে হচ্ছে ওই যে যেটা বললাম মিটার ইনভার্স 1। হ্যাঁ, মাত্রা হচ্ছে এটা, একক হচ্ছে এটা। এবং অবতল লেন্সের ক্ষমতাটা সবসময় ঋণাত্মক হয়, উত্তল লেন্সটা ধনাত্মক হয়। অবতলটা ঋণাত্মক হয়, উত্তল ধনাত্মক হয়। অবতল ঋণাত্মক কেন? কারণ ফোকাস দূরত্ব নেগেটিভ আসে। আর হচ্ছে কি, উত্তল ধনাত্মক কারণ ফোকাস দূরত্ব পজিটিভ আসে। তিনটি লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে 25 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। লেন্স তিনটির অনুপাত বের করতে বলছে। দেখো তাহলে একদম সহজ না? সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি 1 ডিভাইড বাই 0.25 হবে, এবং হচ্ছে যে ইস টু 1 ডিভাইডেড বাই 0.5 হবে, এবং ইস টু 1 ডিভাইড বাই 0.1 হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসে? এটা কি 4:2:10। এখন এগুলো পুরোটাইতে 2 দিয়ে যায়, তাহলে 2:1:5। 2:1:5 কত? 1 নাম্বারটা হবে আমার আনসার। বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, ভালো কথা। কোনো বস্তুর প্রধান অক্ষের উপর মেরু থেকে 18 সেন্টিমিটার দূরে রাখা হলে প্রতিবিম্ব কেমন হবে? দেখো উত্তল লেন্স, এটা এটা উত্তল লেন্স, ফোকাস দূরত্ব 10-এ এবং 20-এ হচ্ছে কি সি। তাহলে 18 সেন্টিমিটারে রাখছি, আমি এখানে রাখছি, এখানে একটা বস্তু রাখছি। এখন আমার বিম্ব কেমন হবে সেটাই জিজ্ঞেস করছে। তাহলে কেমন হবে? যেহেতু এটা কি 3, এটা 4-এ আছে, 4-এ থাকলে কিসে হয়? 2-তে হয়। তার মানে এটা ফোকাস দিয়ে যাবে, যেহেতু এটা 4-এ আছে, এটা 4-এ আছে, তাহলে কিসে হবে? 2-তে হবে। 2-তে হলে তো 6 হয়, তাহলে এটা 2-তে হবে। তার মানে কিসে হবে? প্রধান ফোকাসের বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রের বাইরে বলতে এই যে এখানে, বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে অবশ্যই কি হবে? বিবর্ধিত হবে। বাস্তব ও উল্টো? হ্যাঁ, বাস্তব ও উল্টো। বস্তুর আকার থেকে ছোট না, বস্তুর আকার থেকে ছোট না। প্রতিবিম্বের অবস্থান থেকে ফোকাস দূরত্বের বাইরে। প্রতিবিম্বের অবস্থান ফোকাস দূরত্বের বাইরে। হ্যাঁ, বাইরে। তাহলে আমার আনসার কত হচ্ছে যে 1 এবং 3। 1 এবং 3 আমার আনসার হচ্ছে। বুঝে গেছে? চলো সামনে যাওয়া যাক। প্রতিসরণাঙ্ক হচ্ছে একটি সংখ্যা এবং এর কোনো একক নেই। ঘটনা সত্য, যে কোনো মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কর মান 1-এর বেশি হয়।
যে কোনো মাধ্যম সাপেক্ষে না, যে কোনো না, এটা বায়ু মাধ্যম হইলে হইতো, মানে বায়ু মাধ্যম সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের থেকে বেশি, তাহলে এটা হয়নি। ঠিক আছে, এটা উল্টা লিখে ফেলছে। আচ্ছা, একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায়, সেটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, এটা সত্য, তাহলে আমার 1 আর 3 হবে আনসার। 1 আর 3 হবে আনসার। বুঝে গেছে, বুঝে গেছে, চলো সামনে যাওয়া যাক। এ মাধ্যম যদি বি মাধ্যম সাপেক্ষে ঘন হয়, তাহলে আচ্ছা, এ মাধ্যমটা হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘন, তাহলে বিটা হচ্ছে হালকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি ঘন হয়, বিটা যদি হালকা হয়, আমাকে বলছে মানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এ যদি ঘন হয়, তাহলে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক 1 থেকে কম হবে। হ্যাঁ সত্য কথা, 1 থেকে কম হবে, কিন্তু 1 থেকে বেশি হবে না, 1 থেকে বেশি হবে। আচ্ছা, এই যে এটা একটু উল্টা হয়েছে, এটা বি হবে, এটা বি হবে, আর এটা এ হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক 1 থেকে বেশি। হ্যাঁ, কারণ বি যেহেতু হালকা, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক 1 থেকে বেশি হবে, তার মানে আমার আনসার কত হচ্ছে 1 আর 3। 1 আর 3 কত হচ্ছে বি, বি হচ্ছে আমার আনসার। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সত্য, আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়, সত্য। আপাতন কোণ ক্রান্তি কোণ থেকে বেশি হইতে হবে, সত্য। আপাতন কোণ প্রতিফলন কোণ সমান না, তাহলে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে, এতে। বুঝে গেছে? লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সটি ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। হ্যাঁ। লেন্সটি বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি করতে পারবে। হ্যাঁ, উত্তর লেন্স বাস্তব অবাস্তব দুইটাই প্রতিবিম্ব সৃষ্টি করে। যেহেতু ধনাত্মক আছে, ধনাত্মক মানে কি উত্তর লেন্স, এটি হ্রস্ব দৃষ্টির প্রতিকারে সহায়ক করে না। তোমাদের বইয়ে যে এই পার্টটা নাই, এটি হ্রস্ব দৃষ্টি না, এটি হচ্ছে দীর্ঘ দৃষ্টি, মানে বয়স্ক মানুষদের সমস্যা সমাধানে দীর্ঘ দৃষ্টি সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। তার মানে 3 হবে না, 1 2 হবে আমার আনসার। 1 2 হবে আমার আনসার। বুঝে গেছে, বুঝে গেছে, চলো এবার এই স্থানের লক্ষ্যবস্তু অবস্থানের জন্য বিম্ব কেমন হবে। এই যে এ স্থান মানে কি 2f এর বাইরে। 2f এর বাইরে মানে কি, এটা হচ্ছে যে 2 নম্বর অবস্থান। 2 নম্বর অবস্থানে তো আমরা জানি 4 হবে, মানে ফোকাস, ফোকাস এবং হচ্ছে যে কি কেন্দ্রের মধ্যবর্তী কোন একটা জায়গায় হবে। আচ্ছা, তাহলে আকারটা কি ছোট হবে, যেহেতু 2f এর বাইরে আছে। হ্যাঁ, আকারটা ছোট হবে। বাস্তব হবে, হ্যাঁ বাস্তব হবে। উল্টো হবে, হ্যাঁ উল্টো হবে। তাই তিনটাই হবে আনসার আমার, তিনটাই হবে আনসার। দেখো উপরের চিত্রগুলোর জন্য চিত্র 1 সি অবস্থানের জন্য সদ্বিম্ব হবে। সি অবস্থানটা কোথায়, ফোকাসে না। ফোকাস মানে কি, ফোকাস মানে হচ্ছে 5। ফোকাস যদি 5 হয়, তাহলে এটা উৎপন্ন কোথায় হবে, 1 এ। 1 এ মানে হচ্ছে অসীমে। অসীমে যদিও উৎপন্ন হয়, এটা কি হবে, এটা সৎ হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সত্য কথা, মানে হচ্ছে যদি উত্তর লেন্সের ফোকাসে কোনো বস্তু থাকে, সেটা সৎ হবে। ঠিক আছে, চিত্র 1 বি অবস্থানের জন্য অসৎ বিম্ব হবে। চিত্র বি অবস্থান কোনটা, 2f না। তো 2f যদি হয়, 2f এ তো অসৎ হয় না, 2f এ কি হয়, সৎ হয়। কারণ 2f এ হলে এখানেও 2f এ উৎপন্ন হবে না, তাহলে সেটা কি হবে, সেটা তো সৎবিম্ব হবে, কিন্তু এটা অসৎ হবে না। ঠিক আছে, অসৎ বিম্ব হবে না, তার মানে এটা ভুল। তারপর চিত্র 2, যেহেতু এটা একটা অবতল লেন্স, অবতল লেন্সের সর্বদা অসৎ বিম্ব হবে। হ্যাঁ, সর্বদা অসৎ বিম্ব হবে। তার মানে এটা আনসার কত হবে, এটার আনসার হবে যে 1 3। এটার আনসার কত হবে, 1 3। বুঝে গেছে, চলো সামনে যাই। অভিসারী লেন্স কি, অভিসারী মানে কি, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় এক স্থান থেকে অন্য স্থানে বৈদ্যুতিক সংকেত প্রেরণে। হ্যাঁ, এন্ডোস্কোপির ক্ষেত্রে। হ্যাঁ ভাই, ওই যে বলছিলাম না, আলোক নলটা এন্ডোস্কোপিতে ব্যবহার, টেলিকমিউনিকেশনে। হ্যাঁ, তিনটে হবে আমার আনসার। লেন্সে বিম্ব বিবর্ধিত হয় যখন লক্ষ্যবস্তু থাকে 2f এর বাইরে। আমরা একটা লেন্স আঁকি প্রথমে। 2f এর বাইরে বলতে 1 এবং 2 নম্বর পজিশন। 1 এবং 2 নম্বর পজিশনের জন্য কি কোথায় হয়, 1 এবং 2 নম্বর পজিশনের জন্য একটা হয় 4 এ, আরেকটা হয় 5 এ। তাহলে এখানে বিম্ব কি হয়, ছোট হয় না, ছোট হয় না, তাহলে এটা হবে না। 2f এর বাইরে বিবর্ধিত হয় না। 2f এবং f এর মধ্যে, 2f এবং f এর মধ্যে, তাহলে 2f এবং f এর মধ্যে মানে এই জায়গাটাই, এই জায়গায় কি 3 4 5। তখন বিম্ব কোথায় হয়, 3 2 1। তখন কিন্তু বিম্ব বিবর্ধিত হয়, তার মানে 2f এবং f এর মধ্যে বিম্ব বিবর্ধিত হয়। এবং f এবং আলোক কেন্দ্রের মধ্যে, f এবং আলোক কেন্দ্রের মধ্যে 6 5 6 5 6 এ কোথায় হয়, 5 6 এ একটাতে হয় অসীমে, আরেকটাতে হয় পিছনে, এবং দুইটাতে বিবর্ধিত হয়। তার মানে আমার আনসার হচ্ছে কত, 2 3। 2 3 হচ্ছে আমার আনসার। বুঝে গেছে, বুঝে গেছে, চলো। চ্যাপ্টার 9 এ ফিজিক্সের এই কয়টা এমসিকিউ যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, ভাই যে এমসিকিউ গুলো করাইছে এগুলো যদি তুমি একদম ভালোভাবে বেসিক সহ বুঝতে পারো, তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যাই হবে না। ইনশাল্লাহ তুমি যে কোনো এমসিকিউ যে কোনো ভাবে কমপ্লিট করতে পারবে। তোমার এখন কাজ হবে শুধু বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এবং ভালো ভালো স্কুলের যে কোশ্চেনগুলো আছে, সেগুলো তুমি পারো নাকি তোমার চেষ্টা করা। এগুলো যদি তুমি করতে পারো, তাহলে ইনশাল্লাহ চ্যাপ্টার 9 এর কোনো এমসিকিউর মধ্যে তোমার আর কোনো সমস্যা হবে না। কথা বুঝে গেছে? আশা করি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং হচ্ছে এমসিকিউ গুলোতে মাস্টার হয়ে যাবা। ঠিক আছে?